1945 সালের এপ্রিল মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে। আমেরিকার বিশেষ বাহিনী হানা দিল দক্ষিণ জার্মানির হাইগারলক শহরে। সেখানে একটি গির্জার নিচে পাওয়া গেল এক গোপন গুহা। গুহার ভেতরে ঢুকে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। গুহার ভেতরে বানানো কক্ষে সিলিং থেকে ঝুলতেছে বিশাল এক মেটাল স্যান্ডালিয়ার টাইপের জিনিস, কিন্তু তাতে লাইট নয়, বরং তাতে বাঁধা প্রায় 664টি কালো রঙের কিউব। এগুলো মেটালিক ইউরেনিয়াম কিউব বা ন্যাচারাল ইউরেনিয়াম। এগুলো দিয়েই চলতেছিল বিখ্যাত নোবেল বিজয়ী বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের B8 রিঅ্যাক্টর তৈরির কাজ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এখন প্রশ্ন হলো, ইউরেনিয়াম কিউব তো ছিল, তাহলে হিটলারের বিজ্ঞানীরা অ্যাটম বোমা বানাতে পারল না কেন, যেমনটি আমেরিকা পেরেছিল? বাস্তবে জার্মানরা নিউক্লিয়ার অস্ত্রের সম্ভাবনা নিয়ে কাজ করছিল। তারা কখনোই পূর্ণাঙ্গ অ্যাটম বোমা তৈরির প্রোগ্রাম শুরুই করতে পারেনি। কিন্তু কেন? সমস্যা কোথায়? একটা নিউক্লিয়ার চেইন রিয়াকশন নিজে নিজে চলতে শুরু করতে হলে রিঅ্যাক্টরকে পৌঁছাতে হয় ক্রিটিক্যালিটিতে। হাইজেনবার্গের এই সেটআপে পর্যাপ্ত ইউরেনিয়াম কিউব ছিল না, কমতি ছিল আরও কয়েকশো কিউবের। সাথে ছিল ভুল মডারেটরের সিলেকশন। মডারেটর হিসেবে তারা ব্যবহার করতেছিল হ্যাভি ওয়াটার, কিন্তু সেটার সাপ্লাইও পর্যাপ্ত ছিল না। সোজা কথায় ফুয়েল এবং মডারেটর দুটোরই অভাব ছিল, কারণ এত বিপুল পরিমাণ ইউরেনিয়াম মেটাল বানানোর জন্য যে হাই গ্রেড কাঁচামালের দরকার, সেটার উৎস জার্মানির দখলেই ছিল না। জার্মানির কাছে ছিল না সেই বিশেষ পাথরের সাপ্লাই, যে পাথরকে জিওলজিস্টরা ডাকে পিস ব্লেন্ড নামে, যার সবচেয়ে হাই গ্রেড এবং বৃহৎ ভাণ্ডার ছিল আফ্রিকা মহাদেশে। ইয়েস, ঠিকই শুনছেন, আফ্রিকা মহাদেশের কথা বলতেছি। এই যে জাপানের হিরোশিমা শহরে আমেরিকা অ্যাটম বোম ফেলেছিল, এটার ইউরেনিয়াম কোথা থেকে এসেছিল জানেন? আফ্রিকার গহীন জঙ্গলে কঙ্গোর এক খনি থেকে, যার নাম সিঙ্কোলোবোয়ে। আজকের গল্প অনেক ইন্টারেস্টিং। আজকের গল্প ইউরেনিয়াম নিয়ে। সবাই ভাবে আমেরিকা নিউক্লিয়ার বোমা বানাতে পেরেছে কারণ তাদের কাছে ছিল ওপেনহাইমারের মতো জিনিয়াস। অর্ধেক সত্য, জার্মানদের কাছেও তো জিনিয়াসের অভাব ছিল না। নিউক্লিয়ার ফিশন জার্মানরাই আবিষ্কার করেছিল 1938 সালে। কোয়ান্টাম মেকানিক্সের জনক হাইজেনবার্গ ছিল হিটলারের টিমে। তাহলে সমস্যাটা কই ছিল? উত্তরটা লুকিয়ে আছে জিওলজি বা ভূতত্ত্বের মধ্যে। তবে এটা বোঝার আগে একটু পেছন থেকে শুরু করি। শুরুটা ইউরোপের চেক রিপাবলিকে, আরও প্রায় 350 বছর আগের কথা। ওরে মাউন্টেনের জোয়াকিমথাল খনিতে শ্রমিকরা খুঁজত রূপা বা সিলভার, কিন্তু তারা প্রায়ই পেত এক ধরনের কালো চটচটে ভারী পাথর। খনির ভেতরে মাটির মধ্যে রূপা সাধারণত লম্বা লম্বা দাগ বা স্তর আকারে থাকে। শ্রমিকরা দেখত এই কালো পাথর যেখানেই থাকতো সেখানেই রূপার দাগ শেষ হয়ে যায়। এই কালো পাথর থাকা মানেই সেখানে আর রূপা নেই। তাই তারা এর নাম দিল পিচ ব্লেন্ড, অর্থাৎ বদনসিবের পাথর। তারা জানতো না এই পাথর থেকে বের হওয়া অদৃশ্য রেডন গ্যাস ধীরে ধীরে তাদের ফুসফুসে তৈরি করতেছে প্রাণঘাতী রোগ। এই রোগকে তারা ডাকতো পাহাড়ি রোগ নামে। 1789 সালে মার্টিন ক্ল্যাপরথ এই পাথর থেকেই একটি নতুন মৌল আবিষ্কার করলেন। তখনকার সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামে তিনি এর নাম দিলেন ইউরেনিয়াম। প্রথম দিকে এর কোনো গুরুত্বপূর্ণ ব্যবহারই ছিল না। ইউরেনিয়াম ব্যবহার হতো গ্লাস রং করার কাজে। 1900 শতাব্দীতে ইউরেনিয়াম দিয়ে তৈরি হতো হলুদ সবুজ ভ্যাসেলিন গ্লাস। ইউরোপের ঘরে ঘরে শোপিস হিসেবে এগুলো ব্যবহার করা হতো। 1896 সালে অরি ব্যাক্রেল এবং পরবর্তীতে ম্যারি কুরি এবং পিয়েরে কুরি বুঝলেন এই পাথর সাধারণ কোনো পাথর নয়, এটি থেকে শক্তি বের হচ্ছে। জকিমথালের খনি থেকে আসা পাথর ঘেটে ম্যারি কুরি আবিষ্কার করলেন রেডিয়াম। তখন শুরু হলো আবার রেডিয়াম ক্রেজ। মানুষ রেডিয়াম মেশানো টুথপেস্ট, চকলেট, এমনকি পানীয় খেতে শুরু করলো সুস্থ থাকার আশায়। কিন্তু 1938 সালে একটা আবিষ্কার এই পৃথিবীকে চেঞ্জ করে দিল। জার্মানির অটো হ্যান এবং ফ্রিজ স্ট্রাসম্যান ল্যাবরেটরিতে প্রমাণ করলেন ইউরেনিয়াম পরমাণু ভেঙে যেতে পারে। আর লিজে মেইন্টনার এবং অটো রবার্ট ব্যাখ্যা করলেন এই ভাঙনের নাম নিউক্লিয়ার ফিশন। বিজ্ঞানীরা বুঝে গেল অসংখ্য ইউরেনিয়াম পরমাণু একসাথে ভাঙলে যে শক্তি বের হয় তা দিয়ে পুরো একটা শহর ধ্বংস করা সম্ভব। সোজা বাংলায় ইউরেনিয়াম দিয়ে বোমা বানানো পসিবল।
বোমা বানাতে লাগে ইউরেনিয়াম 235, কিন্তু মাটিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তা পিওর না। আমেরিকা বা কানাডার খনিতে যে ইউরেনিয়াম পাওয়া যেত তাতে আসল ইউরেনিয়ামের পরিমাণ ছিল মাত্র 0.02% বা তার আশেপাশে। মানে 1000 কেজি আকরিক খুঁড়ে কাজের জিনিস পাবেন আপনি 1 কেজিরও কম, বাকিটা আবর্জনা। কিন্তু 1915 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ রবার্ট রিচ শার্প কঙ্গোর কাটাঙ্গা প্রদেশের সিঙ্কোলোবুয়ে খনিতে এক অদ্ভুত বিষয় পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন খনিটি রীতিমতো জিওলজিক্যাল ফ্রিক। সেখানকার পাথরগুলো এতই রেডিওঅ্যাক্টিভ যে খালি হাতে ধরলে গরম লাগে। সেখানকার আকরিকে ছিল 65 থেকে 75% বিশুদ্ধ ইউরেনিয়াম। এমনকি খনির বাইরে ফেলে দেওয়া আবর্জনা বা টেলিংসেও 20% ইউরেনিয়াম ছিল, যা আমেরিকাতে অবস্থিত সেরা খনির চেয়েও বহুগুণ বেশি। বেলজিয়াম কোম্পানি ইউনিয়ন মিনিয়ার এখান থেকে প্রথমে শুধু রেডিয়াম নিত আর ইউরেনিয়ামকে আবর্জনা হিসেবে ফেলে দিত। চিন্তা করেন অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের জার্মানি দখল করল চেকোস্লোভাকিয়া। সেখানে তারা একটা ইউরেনিয়াম খনি পেল, কিন্তু সেটা ছিল লো গ্রেড ইউরেনিয়াম খনি। এটা দিয়ে বোমা বানাতে গেলে বিশাল বড় ফ্যাক্টরি বানাতে হতো, যা বানাতে সময় লাগতো 10 বছরেরও বেশি। ততদিনে যুদ্ধ শেষ হয়ে যেত। অন্যদিকে আমেরিকা আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল কঙ্গোর সেই খনি, কারণ আমেরিকা বুঝতে পেরেছিল যার হাতে কঙ্গোর ওই পাথর থাকবে পৃথিবী তার। হিটলার যদি একবার ওই খনির দখল পেত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসই হয়তো অন্যরকম হতে পারত। প্রশ্ন হলো, কিভাবে এই খনির নিয়ন্ত্রণ পেয়েছিল আমেরিকা? 1939 সাল। যুদ্ধ তখনও সেভাবে শুরুই হয়নি। 2 আগস্ট অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখলেন। আইনস্টাইন লিখেছিলেন, ইউরেনিয়াম দিয়ে ভয়ঙ্কর বোমা বানানো সম্ভব। জার্মানি সেই পথেই হাঁটবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের উৎস রয়েছে বেলজিয়াম কঙ্গোতে। চিঠি মূলত লিখেছিল লিও জেলার্ড, আইনস্টাইন শুধু সাইন করেছিল। যাই হোক, আমেরিকা নড়ে চড়ে বসল। কিন্তু কঙ্গো তখন বেলজিয়ামের কলোনি, আর কঙ্গোর সব খনির মালিক ছিল বেলজিয়ামের কোম্পানি ইউনিয়ন মিনিয়ার। এই কোম্পানির বসের নাম এডগার সেলজিয়ার। লোকটি সায়েন্টিস্ট না, বিজনেসম্যান, কিন্তু তার মাথায় ছিল অসাধারণ বুদ্ধি। একদিন এক ব্রিটিশ বিজ্ঞানী তাকে গোপনে সাবধান করে বলেছিল, আপনার খনির এই পাথর দিয়ে এমন বোমা বানানো সম্ভব যা দিয়ে পুরো লন্ডন শহর উড়িয়ে দেওয়া সম্ভব। সাবধান, এই পাথর যেন হিটলারের হাতে না পড়ে। সেলজিয়ার ভয় পেয়ে গেলেন। তিনি জানতেন জার্মানি যে কোনো সময় বেলজিয়াম দখল করবে, আর তখন সবার আগে খুঁজবে এই ইউরেনিয়াম। তিনি একাই কাউকে না জানিয়ে, নিজের সরকারকেও না বলে নিলেন এক বিশাল রিস্ক। 1940 সালে তিনি কঙ্গো থেকে 1200 টন হাই গ্রেড ইউরেনিয়াম আকরিক জাহাজে করে গোপনে পাঠিয়ে দিলেন আমেরিকাতে। কোথায় রাখলেন জানেন? নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে একটা সাধারণ গোডাউনে। কাগজে কলমে লিখলেন, এগুলো সাধারণ পণ্য। টানা 2 বছর এই মহামূল্যবান পাথরগুলো নিউ ইয়র্কের ওই গোডাউনে পড়েছিল। কেউ জানতো না, ইভেন আমেরিকান সরকার তো জানতোই না। এরপর আসলো 1942 সাল। আমেরিকা যখন অ্যাটম বোমা তৈরির কাজ শুরু করলো, অর্থাৎ ম্যানহাটন প্রজেক্টের কাজ শুরু হলো, তখন তাদের ইউরেনিয়াম দরকার। আমেরিকার কর্নেল নিকোলাস গেলেন এডগার সেনজিয়ারের অফিসে। বললেন, মিস্টার সেনজিয়ার, আমাদের কঙ্গোর ইউরেনিয়াম দরকার, এনে দিতে পারবেন? সেনজিয়ার মুচকি হাসলো। একটা হলুদ কাগজের টুকরা এগিয়ে দিয়ে বলল, আপনার কঙ্গো যাওয়ার দরকার নেই কর্নেল, যা লাগবে তা নিউ ইয়র্কেই আছে। আমি এতদিন আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। ওই এক মুহূর্ত, ওই এক হ্যান্ডশেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সেনজিয়ারের ওই 1200 টন ইউরেনিয়াম দিয়েই শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট। ইউরেনিয়াম তো পাওয়া গেল, কিন্তু খনি তো তখন ওই কঙ্গোতে, আর খনিতে হাজার হাজার টন ইউরেনিয়াম পড়ে আছে। ম্যানহাটন প্রজেক্টের পরিচালক জেনারেল লেসলি গ্রোভস বুঝলেন, নাৎসি জার্মানি যদি কঙ্গো দখল করে তবে খেলা শেষ। সুতরাং কঙ্গোর ওই খনি সামাল দিতে হবে। শুরু হলো এক গোপন মিশন। আমেরিকার নতুন গোয়েন্দা সংস্থা ওএসএস, যা আজকে সিআইএর পূর্বসূরি, তাদের আফ্রিকা সেকশন তৈরি করলো। এই মিশনের প্রধান হলেন রুডিয়ার্ড বোল্টন, কোড নেম নিয়ানজা। মজার ব্যাপার হলো, তিনি ছিলেন একজন পক্ষী বিশারদ। পাখির খোঁজে আফ্রিকা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাকে তিনি তার কভার স্টোরি হিসেবে ব্যবহার করতেন। আফ্রিকা সেকশনের হেডকোয়ার্টার বসানো হলো ঘানার আক্রাতে। ঘানাতে বসে বোল্টন কঙ্গোতে স্পাই পাঠাতে শুরু করলেন। শুরুর দিকে বোল্টন কিছু অদক্ষ স্পাই পাঠিয়েছিলেন।
প্রথমে পাঠিয়েছিলেন একজন গরিলা বিশেষজ্ঞকে। তিনি জার্মান স্পাই না খুঁজে গরিলা খুঁজতে শুরু করলেন। এরপর পাঠালেন আরেকজন পাখি বিশেষজ্ঞকে। স্পাইং করতে গিয়ে বেচারা অসুস্থ হয়ে পড়ল। 1943 সালের শেষের দিকে বোল্টন বুঝলেন এবার একজন শক্তপোক্ত মানুষ দরকার। তিনি পাঠালেন উইলবার ডক হোগ নামের একজন ব্যক্তিকে, যার কোড নেম ছিল টেটন। ডক হোগ ছিলেন এক বিশাল দেহের মানুষ। তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, পিয়ানো বাজাতে পারতেন, সবাই জানতো তিনি আমেরিকার কনসুলেটের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। তার মিশন ছিল সিম্পল, সিঙ্কোলোবোয়ে খনি থেকে 1 গ্রাম ইউরেনিয়ামও যেন জার্মানদের হাতে না পড়ে। কিন্তু কাজটা সহজ ছিল না, কারণ কঙ্গো তখন সাপের বাসা। জার্মান স্পাইরা সেখানে কিলবিল করতেছে, তারা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। ডক হোগ একটা চালাকি করলেন। ইউরেনিয়াম শব্দটি উচ্চারণ করা নিষেধ ছিল, কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। ইউরেনিয়ামকে বলা হতো হীরা অথবা র ম্যাটেরিয়াল। ডক হোগ ভান করা শুরু করলেন তিনি ডায়মন্ড স্মাগলারদের ধরার মিশনে নেমেছেন। এটা ছিল তার কভার স্টোরি, কিন্তু আসলে তিনি পাহারা দিচ্ছেন ওই পাথর। হোগকে হত্যার জন্য জার্মান এজেন্টরা তার শোবার ঘরে ঢুকে পড়েছিল। সেখানে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে হোগ একাই লড়াই করে বেঁচে যান। আরেকবার তার গাড়িতে বোমা হামলার চেষ্টা করে জার্মানরা। একবার চিন্তা করুন, 1000 মাইল দূরে আমেরিকার ল্যাবে বসে ওপেনহাইমার যখন অ্যাটম বোমা বানাচ্ছিল, আর সেই বোমার কাঁচামাল যাতে জার্মানির হাতে না পড়ে সেজন্য কঙ্গোর জঙ্গলে যুদ্ধ করতেছিল আরেকজন আমেরিকান স্পাই। হোগের সবচেয়ে বড় বিপদ আসে ডিকস্টার অ্যাফেয়ার নিয়ে। হোগ একজন বেলজিয়ান সাংবাদিক জিন ডিকস্টারকে এজেন্ট হিসেবে রিক্রুট করেছিল, কিন্তু ডিকস্টার কঙ্গোর পুলিশের হাতে ধরা পড়ে এবং ইন্ট্রোগেশনের সময় হোগের নাম ফাঁস করে দেয়। আবারও বলতেছি, সে সময় কঙ্গো ছিল বেলজিয়ামের কলোনি। কঙ্গোয় নিযুক্ত বেলজিয়ান গভর্নর তাকে বের করে দেওয়ার হুমকি দেয়, কিন্তু হোগ মাটি কামড়ে পড়েছিল, কারণ তিনি ততদিনে বেলজিয়ানদের এক ভয়ঙ্কর সত্য জেনে ফেলেছিলেন। ডক হোগ তদন্ত করে পেয়েছিলেন এক ভয়ঙ্কর তথ্য। বেলজিয়ামের কোম্পানি ইউনিয়ন মিনিয়ের এডগার সেনজিয়ার আমেরিকাতে ইউরেনিয়াম দিয়েছিল, সেটা আগেই বললাম। কিন্তু জার্মানরা যখন বেলজিয়াম দখল করে নেয়, তখন ইউনিয়ন মিনিয়ের কিছু ডিরেক্টর গোপনে নাৎসিদের সাথে ব্যবসা শুরু করে। 1940 থেকে 1942 সালের মধ্যে তারা নাৎসি জার্মানির কোম্পানি ডেগুসা এবং আওয়ার গেসালশ্যাফটের কাছে প্রায় 700 টন ইউরেনিয়াম কম্পাউন্ড বিক্রি করেছিল। অর্থাৎ বেলজিয়ামের কর্পোরেটরা টাকার জন্য হিটলারের হাতে বোমা বানানোর রসদ তুলে দিচ্ছিল। একে বলে কর্পোরেট ডুপ্লিসিটি। আমেরিকা ভয় পেয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল আর কোনো রিস্ক নেওয়া যাবে না, সিঙ্কোলোবোয়ে খনিকে পুরোপুরি মিলিটারি বেজে পরিণত করতে হবে। এরপর সেখানকার খনি থেকে পাথর তুলে সোজাসুজি আমেরিকা পাঠানো শুরু হলো। কিন্তু এই পাথর নেওয়া ছিল অনেক বড় চ্যালেঞ্জ। প্রথমে তারা অ্যাঙ্গোলার ভেতর দিয়ে বেঙ্গুয়েলা রেলওয়ে ব্যবহার করত, কিন্তু অ্যাঙ্গোলা ছিল পর্তুগিজ কলোনি এবং লবিটো বন্দর ছিল জার্মান স্পাইদের আড্ডাখানা। তাই আমেরিকা রুট পরিবর্তন করে, মাতাদি রুট চালু করে। প্রথমে রেলপথে পোর্ট লেবো, এরপর নদীপথে লেবো থেকে কিনসাসা, সেখান থেকে আবার রেলপথে মাতাদি বন্দর, এরপর মাতাদি বন্দর থেকে জাহাজে করে আমেরিকা। এভাবে নিরাপদে বেলজিয়াম নিয়ন্ত্রিত কঙ্গোর ভেতর দিয়েই ইউরেনিয়াম আনা শুরু হয়। এত কষ্ট শুধু একটা জিনিস নিশ্চিত করার জন্য, হিটলার যেন ওই পাথর না পায়। জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস হলো, যুদ্ধ শেষ হলো, কিন্তু যাদের কারণে এটা সম্ভব হলো তাদের কি হলো? কঙ্গোর শ্রমিকদের কথা বলতেছি, যারা রাত দিন ওই খনিতে কাজ করত। কঙ্গোর সেই শ্রমিকদের কথা কেউ মনে রাখেনি, তারা জানতও না তারা কি তুলতেছে। তাদের বলা হতো খালি হাতে পাথরগুলো বস্তায় ভরতে, কোনো গ্লাভস নেই, কোনো মাস্ক নেই। দিন রাত 24 ঘন্টা ফ্লাড লাইটের আলোয় তারা কাজ করত। তারা খোলা হাতে নাড়াচাড়া করত পৃথিবীর সবচেয়ে রেডিও অ্যাক্টিভ পাথর, আর তাদের পিঠের উপরে পড়তো সিকোট, জলহস্তির চামড়া দিয়ে তৈরি চাবুক। হিরোশিমাতে আমেরিকা যে বোমাটি ফেলেছিল, অর্থাৎ লিটল বয়, সেই বোমার ভেতরে যে ইউরেনিয়াম ছিল তার প্রায় সবটুকুই এসেছিল ওই সিঙ্কোলোবোয়ে খনি থেকে। আমেরিকা বিশ্বযুদ্ধ জয় করলো, কিন্তু তার এই যুদ্ধ জয়ে কঙ্গোর সেই অবদান আমেরিকা একটিবারও বলল না, কারণ কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। আমেরিকা চায় না রাশিয়া জানুক তাদের এই গুপ্তধনের কথা। হায়রে, যুদ্ধের পর শুরু হলো কোল্ড ওয়ার। আমেরিকা আর কঙ্গোর উপরে ভরসা করতে পারল না। শুরু হলো ঘরের কাছে ইউরেনিয়াম খোঁজা। ইউটার মোয়াব শহরে চার্লি স্টিন নামের একজন টেক্সান জিওলজিস্ট ছিলেন। এই লোক তার স্ত্রী এবং 4 সন্তান নিয়ে আলকাতরা মাখানো কুঁড়ে ঘরে থাকতো এবং শুধু বিসি এবং চিপস খেয়ে দিন কাটাতো। একদিন হঠাৎ কোনো একটি কারণে সে তার ড্রিল দিয়ে মাটিতে আঘাত করে। 1952 সালের 6 জুলাই
সে খুঁজে পেল মি ভিডা খনি। রাতারাতি সে মাল্টিমিলিয়নিয়ার হয়ে গেল। চার্লি স্টিন পাহাড়ের উপরে $2.5 লাখ ম্যানশন বানালো আর তার পুরনো ছিঁড়ে যাওয়া জুতোগুলোকে ব্রোঞ্জ দিয়ে বাধাই করে ফেলল। সে খুঁজে পেল বিশাল ইউরেনিয়ামের খনি, কিন্তু ইউরেনিয়ামের মতোই তার ভাগ্য ছিল অস্থিতিশীল। অতিরিক্ত খরচ আর ভুল ইনভেস্টমেন্টের কারণে সে সব কিছু আবার হারালো। 2006 সালে আলজাইমারে আক্রান্ত হয়ে নিঃস্ব অবস্থায় বেটা মৃত্যুবরণ করে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তাদের বোমা বানানোর জন্য পূর্ব জার্মানি এবং চেক রিপাবলিকে তৈরি করলো উইসমুট কোম্পানি। এটি ছিল আসলে এক বিশাল গুলাগ বা বন্দি শিবির। হাজার হাজার যুদ্ধবন্দীকে দিয়ে খালি গায়ে খনিতে কাজ করানো হতো সেখানে। একে বলা হতো মাদারল্যান্ডের জন্য ইউরেনিয়াম। সিলিকোসিস আর ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে লাখ লাখ মানুষ মারা যায়। আমেরিকাও নাভাহো নেশনের আদিবাসীদের দিয়ে ইউরেনিয়াম খনিতে কাজ করাতো। আদিবাসীরা হলুদ ধুলো এবং ইয়েলো ডাস্ট গায়ে মেখে দিনরাত কাজ করত, বাড়ি ফিরত। 1979 সালে চার্লস রকের এক বিশাল বাঁধ ভেঙে 94 মিলিয়ন গ্যালন রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট তাদের নদীতে মিশে যায়। অস্ট্রেলিয়ায়, যেখানে বিশ্বের 40% ইউরেনিয়াম আছে, সেখানে আদিবাসীরা বিশ্বাস করে মাটির নিচে ঘুমিয়ে আছে রেইনবো সার্পেন্ট। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে অস্ট্রেলিয়ার কাছে, কিন্তু সবচেয়ে বেশি ইউরেনিয়াম তোলা হয় কাজাখস্তানে। শীর্ষ ইউরেনিয়াম মজুদদার দেশগুলোর তালিকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাশিয়ার জর্জিয়ান বর্ডারে একবার এক রাশিয়ান ধরা পড়েছিল পিওর বম্ব গ্রেড ইউরেনিয়াম পলিথিন ব্যাগে করে নিয়ে যাওয়ার সময়। তার মানে লুজ নিউক্স কোনো সিনেমার গল্প নয়, বাস্তবেই এটা হতে পারে। আজকের দিনে ইউরেনিয়ামের দাম আবার বাড়তে শুরু করেছে। ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে একে বলা হচ্ছে ক্লিন এনার্জি। তৈরি হচ্ছে ছোট ছোট SMR রিঅ্যাক্টর, কিন্তু সেই শৃঙ্খলাবু এখনই 2004 সালে অফিসিয়ালি সেটা বন্ধ হলেও সেখানে আজও গরিব মানুষ লুকিয়ে মাটি খুঁড়তে থাকে। তারা জানে না তারা কি স্পর্শ করতেছে। স্থানীয়রা বলে খনিতে নাকি মাদাম কিপেস নামের এক অতৃপ্ত আত্মা আছে যে মানুষের বলি চায়। ইউরেনিয়াম কাইন্ড অফ পৃথিবীর সবচাইতে দামি পাথরগুলোর একটি, যা সেই মাটির মানুষের জন্য এনেছে কেবল মৃত্যু এবং দারিদ্র্য, আর আমাদের দিয়েছে অসীম শক্তি এবং ধ্বংসের ভয়। একেই বলা হয় প্যারাডক্স অফ ভ্যালু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ফ্রান্স কীভাবে নিউক্লিয়ার বোমা বানিয়েছিল সেটা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।